ওয়েলকাম টু মুক্তা সিরিজ। আজকে আমি যে ড্রামাটি শুরু করতে যাচ্ছি তার নাম হলো ফেট ক্রসিং নান অ্যান্ড কে। তো চলো শুরু করছি। ড্রামার শুরুতে আমাদেরকে বলা হয় বাইহুয়া লেকের পাশে ওয়াংচুয়ান নামে একটা সরাইখানা বা হোটেল রয়েছে। মানুষ মনে করে ওই হোটেলের মালিক একজন রহস্যময়ী নারী। কেউ জানে না সে কোথা থেকে এসেছে বা সে এরপরে কোথায় যাবে। কেউ এটাও জানে না যে সে কেন একা এই হোটেলকে পাহারা দিচ্ছে। কেউ কেউ মনে করে সে পরী, আবার কেউ কেউ মনে করে সে একটা ডেমন। এরপরেই দেখা যায় একটি ছোট বাচ্চা ফুটবল খেলতে খেলতে সেই হোটেলে চলে আসে। তখন সে চালের উপরে সেই মেয়েটাকে দেখতে পায়। মেয়েটা তার কাছে এসে নিজের স্পেল দিয়ে কিছু একটা করে। এখানে সিন কাট হয়ে যায়। পরদিন সকালে এই ছেলেটার মা নান নামে এক ডিটেকটিভকে বলছিল, আমার ছেলেকে বাঁচিয়ে নিন, আমার ছেলে কাল খেলতে খেলতে হয়তো ওই ওয়াংচুয়ান হোটেলে চলে গিয়েছিল। আমি তার সামনে এই বলটা পেয়েছি, তবে আমি আমার ছেলেকে পাইনি। নান বলে, আপনি ভেতরে যেতে পারলেন না? মহিলা বলে, ওই জায়গা অনেক ভয়ঙ্কর, ওখানে একটা ডেমন থাকে, আমি কোন সাহসে সেখানে যাব? নান রেগে গিয়ে বলে, আপনি আবার নিজেকে মা বলছেন? আপনি সেখানে যাননি শুধুমাত্র ভয়ের জন্য? এরপরে নান সেই হোটেলে আসে। তখন তার কাছে সেই মেয়েটি আসে। মেয়েটি বলে, হুজুর, আমি কি জানতে পারি সাত সকালে আপনি এখানে কেন এসেছেন? নান বলে, আজ একজন রিপোর্ট লিখিয়েছে আপনি নাকি কাউকে মেরে ফেলেছেন। মেয়েটি বলে, আমি সাধারণ একটা মেয়ে, আমি এত বড় অপরাধ কি করে করতে পারি? সে নানকে ধরতে যায়, তবে নান সরে যায়। নান বলে, কিছু বছর ধরেই এই হোটেলে আসা অনেক মানুষই হঠাৎ করে গায়েব হয়ে যায়। কাল এক বাচ্চার ফুটবল বাইরে পাওয়া গেছে, কিন্তু তাকে পাওয়া যাচ্ছে না। এখন আপনি কি বলবেন? মেয়েটি বলে, আমি শুধুমাত্র মানুষদেরকে একটা স্বপ্ন দেখাই, আপনি চাইলে আমি আপনাকেও স্বপ্ন দেখাতে পারি। এই কথা বলে সে তার সামনে রুমাল ধরলে নান স্বপ্নে চলে যায়। নান দেখতে পায় সে যখন ছোট ছিল তখন সে একদম ভিখারির বেশে ছিল। ওই সময় সে সামনে এক লোককে রুটি বিক্রি করতে দেখলে সে তার কাছ থেকে রুটি চুরি করে নিয়ে যায়। সেই লোক তার পেছনে যায়। এরপরে দেখা যায় নান আহত অবস্থায় বসে আছে। তখন একটি মেয়ে তার কাছে আসে। সে নিজের রুমালটা তার হাতে বেঁধে দিয়ে চলে যায়। ওই সময় নানের জ্ঞান ফিরে আসে। সে দেখতে পায় সে বাহিরে লেকের পাশে দাঁড়িয়ে আছে। সে মেয়েটিকে জিজ্ঞেস করে, তুমি আসলে কে? মেয়েটি বলে, কেউ বলে আমি পরী, কেউ বলে আমি ডেমন, কেউ কেউ আবার আমাকে শিয়াল রানী বলে। আপনার যা ইচ্ছা আপনি আমাকে ডাকতে পারেন। নান বলে, আমি তোমার আসল নাম জানতে চাই। মেয়েটি এরপর তার কাছে এসে বলে, আমার আসল নাম আকা। হুজুর, আজ আপনি চলে যান, কাল সকালে আসবেন, আমি সেই বাচ্চাকে আপনাকে দিয়ে দেব। এরপর আমাদেরকে একটা সিন দেখানো হয় যেখানে আকাকে একজন বলতে থাকে, তুমি এটা কি করে করতে পারো? আমরা দুজন বিবাহিত, তুমি বলেছিলে আমরা একসাথে বাঁচবো, তাহলে তুমি কিভাবে আমাকে এভাবে ছেড়ে দিলে? আকা বলে, আমি তো তোমার ভালোর জন্য করেছি, যাতে তুমি বাঁচতে পারো। কিন্তু সেই লোক বলে, এই বাঁচার কি লাভ আছে যেখানে তুমি আমার সাথে নেই, যেখানে তোমাকে আমার মনেই নেই। এগুলো বলে সে তার কাছে থাকা আকার কিছু স্মৃতিও নষ্ট করে ফেলে। এরপর সে উধাও হয়ে যায়। আকা চিৎকার করতে থাকে। পরদিন নান আবারও আকার কাছে আসে। আকা সেই বাচ্চা ছেলেটাকে ডাকে। নান জিজ্ঞেস করে, তুমি কি হুই? তোমার মা তোমাকে খুঁজছে। বাচ্চা ছেলেটি বলে, মা? আপনি কি ম্যাডাম ইয়ানের কথা বলছেন? নান বুঝতে পারে ওই মহিলা এই বাচ্চার আসল মা না, আর এই কারণেই হয়তো সে নিজের জীবনের রিস্ক নিয়ে তাকে খুঁজতে বের হয়নি। নান বলে, চলো আমি তোমাকে নিয়ে যেতে এসেছি। তবে ছেলেটি আকার দিকে তাকালে আকা বলে, যাও, এবার তোমাকে বাড়ি যেতে হবে। নান তাকে নিয়ে আসার সময় রাস্তায় জিজ্ঞেস করে, বলো তো, তুমি সেখানে কি করেছিলে? ছেলেটি বলে, আপু আমাকে বলেছে এই বিষয়ে আমি যেন কাউকে না বলি, তবে তোমাকে বলতে পারি কারণ তুমি হয়তো আকা আপুর ভালোবাসার মানুষ। এটা শুনে নান অবাক হয়ে যায়। বাচ্চাটি বলে, আকা আপু আমাকে এক জায়গায় নিয়ে গিয়েছিল যেখানে আমি স্বপ্নে দেখেছি আমার আপন মা বেঁচে আছে, বাবা মা আর আমি অনেক সুন্দর দিন কাটিয়েছি। এরপর আমার ঘুম ভেঙে যায়। আপু আমাকে বলে, এখন সময় এসেছে আমার ভালো সন্তান হয়ে দেখ। সে আমাকে একটা ল্যান্টার্ন দিয়ে বলেছে আমার মা এটার মধ্যেই আছে, তাকে এবার আমাকে বিদায় দিতে হবে। নানের পর তাকে নিয়ে আসে। এরপরে সে বাচ্চাটি সৎ মায়ের কাছে তাকে দেয়। তারা যখন চলে যাচ্ছিল তখন নান বলে, মনে হয় এই মহিলা বাচ্চাটার সঙ্গে ভালো ব্যবহার করে না। তখন তার সেক্রেটারি বলে, না, আমি খোঁজ নিয়ে দেখেছি, এই বাচ্চাটির মা মারা যাওয়ার পর তার বাবা এই মহিলাকে বিয়ে করেছে। এই মহিলা বাচ্চাটাকে অনেক আদর করে, কিন্তু বাচ্চাটা মনে করে এই মহিলা তার শত্রু। সে তার মাকে ভুলতেই পারছিল না। নান বুঝতে পারে এই কারণেই আকা তাকে বুঝিয়েছে যে এবার তার মাকে বিদায় দিতে হবে, অর্থাৎ এখন থেকে ছেলেটি তার সৎমাকে আপন করতে পারবে। নান ভাবতে থাকে, এই আকা আসলে কে? তার হাতে সে যে রুমালটা দেখেছে সেই একই রকম রুমালই ছোটবেলায় তার হাতে ওই মেয়েটা বেঁধে দিয়েছিল। এরপরে রাতের বেলা আকা বাইরে আসলে তার মনে পড়ে সে যখন ছোট ছিল তখন সে তার মাকে বলছিল, মা, আমরা তো বচি ক্ল্যানের, তুমি বলছো বচি ক্ল্যানের লোকেদের সবারই একটা ক্ষমতা আছে,
তারা মানুষদেরকে বিভিন্ন ধরনের স্বপ্ন দেখাতে পারে, তাদের দুঃস্বপ্ন নিজেদের মধ্যে নিতে পারে। এভাবেই তারা ইমমর্টাল হয়। তবে এটা আমার ভালো লাগে না, আমি তো মুক্ত হয়ে বাঁচতে চাই। তার মা বলে, ঠিক আছে, তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই করবে। তবে এরপর আমাদেরকে ফ্ল্যাশব্যাকের কিছু সিন দেখানো হয়, যেখানে আমরা জানতে পারি আকার বিয়ে হয়েছিল, তবে সেই স্বামী মারা যায়। এরপর সে তার স্বামীকে বাঁচাতে সে এক লোকের কাছে যায়। সেই লোক বলে, তুমি এটা করতে পারবে, তবে তার বিনিময়ে তোমাকে এই ওয়াংচুয়ান হোটেলে থাকতে হবে, আজীবন এটাকে পাহারা দিতে হবে। বিনিময়ে তোমার স্বামীর আবারও জন্ম হবে, কিন্তু এইবার তুমি আর তোমার স্বামী থাকবে সম্পূর্ণ অপরিচিত। সে তোমার কষ্ট কোনোদিন জানতেও পারবে না। এগুলো জানার পরেও তুমি কি আমার সঙ্গে ডিল করতে চাও? আকা বলে হ্যাঁ। সে বলে, তুমি পস্তাবে না তো? আকা বলে না। এরপরে দেখানো হয় রাতের বেলা একটি মেয়েকে দুজন লোক তাড়া করছিল। মেয়েটি দৌড়ে এসে ওয়াংচুয়ান হোটেলে লুকিয়ে পড়ে। তখন আকা বাইরে আসে। তারা তো আকাকে দেখে আরো পাগল হয়ে যায়। মেয়েটা এইসব দেখে চোখ বন্ধ করে ফেলে। তবে এরপর আকা এসে তাকে উঠায়। মেয়েটা জিজ্ঞেস করে, ওই লোকগুলো কোথায় গেল? আকা বলে, চলে গেছে। মেয়েটি তো ভীষণ অবাক হয়ে যায়। পরদিন সকালে সেই দুজন লোক ডিটেকটিভ অফিসের সামনে এসে বারবার শুধু বলতে থাকে, ডেমন ডেমন। সেক্রেটারি বলে, গতকালকে এদের দুজনকে ওয়াংচুয়ান হোটেলের সামনে পাওয়া গেছে। তারা শুধু এই একটা কথাই বলছে। নান আবারও যায় আকাকে জিজ্ঞাসা করার জন্য। এখানে এসে সে আকাকে সরাসরি ওই দুজন লোকের কথা জিজ্ঞেস করে। তবে আকা এতে রেগে যায় আর তাদের মধ্যে দারুণ একটা ফাইট শুরু হয়। এখানে দুজনেই সমান তালে ফাইট করছিল। তবে এরপর হঠাৎ করে আকা নানের বুকে তলোয়ার ঢুকিয়ে দেয়। নান অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপর যখন তার জ্ঞান ফেরে তখন সে নিজেকে নিজের বাড়িতে দেখতে পায়। তার সেক্রেটারি তাকে বলে, আপনি উঠেছেন? নান বলে, আকা কোথায়? তবে সেক্রেটারি বলে, আকাটা আবার কি? নান দেখতে পায় তার বুকে কোনো আঘাত নেই। সে সেক্রেটারিকে সবকিছু খুলে বললে সেক্রেটারি বলে, আপনি হয়তো স্বপ্নে দেখেছিলেন, এমন তো কোনো কিছুই হয়নি। নান দৌড়ে বাইরে গেলে সেখানে আকাকে দেখতে পায়। সে আকাকে গিয়ে ধরলে সেক্রেটারি বলে, আপনার কি হয়েছে? আপনার জন্য আমি একজন দাসী নিয়ে আসলাম, যাতে আপনার দেখাশোনা করতে পারে। ওর নাম হলো ম্যাং। প্রথম দিনই আপনি ওর সঙ্গে এরকম ব্যবহার কেন করছেন? তবে নান কিছুই বুঝতে পারছিল না যে সে কি স্বপ্ন দেখছে নাকি ওইটাই স্বপ্ন ছিল। সেক্রেটারি তাকে বলে তাদেরকে ইয়ংলিং গ্রামে ইনভেস্টিগেশন করতে যেতে হবে। ম্যাং নানকে ঘরে নিয়ে যায়। এরপর রাতের বেলা নান আর ম্যাং একসঙ্গে ইয়ংলিং গ্রামে আসে। সেখানে তারা কিছু লোকেদেরকে বন্দি অবস্থায় দেখতে পায়। একটু পরে সে বন্দি লোকেদের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। তখন নানও তাদের সঙ্গে ফাইট করতে থাকে। ম্যাং মারামারির এক পর্যায়ে অজ্ঞান হয়ে যায়, তবে নান তাকে বাঁচিয়ে নেয়। পরদিন সকালে ম্যাং যখন দেখতে পায় নানের শরীরে এত আঘাত লেগেছে, তখন তার মনটা একদম খারাপ হয়ে যায়। তার মন খারাপ দেখে নান বলে, এগুলো ব্যথা করছে না। একটু পরে তারা আবারও একটা পাহাড়ে যায় ইনভেস্টিগেশন করতে। তখনই তাদের উপর কেউ একজন আক্রমণ করে দেয়। নান তার সঙ্গে ফাইট করে। সেই মুখোশ পরা লোক ম্যাংয়ের উপর আক্রমণ করতে যায়, তবে নান বাধা দেওয়ায় তার হাতের উপর একটা আঘাত লেগে যায়। সে এরপর পালিয়ে যায়। একটু পরে নান আর ম্যাং যখন হাঁটছিল তখন নান বলে, আমার মনে হয় গ্রামবাসীদেরকে বিষ দেওয়া হচ্ছে এই নদীর সাহায্যে। এটাই একমাত্র নদী যেখান থেকে গ্রামবাসীরা পানি নেয়। ম্যাং বলে, কিন্তু তাতে তো অনেক বিষের প্রয়োজন। নান বলে, হতে পারে ওর কাছে অনেক বিষ আছে। ম্যাং বলে, কিন্তু তারপরেও নদীর পানি তো স্রোতে বদলায়। নান বলে, হয়তো সে একটা নির্দিষ্ট সময়ে এসে নদীতে বিষ মিশিয়ে যায়। ওই সময় আমার তাকে ধরতে হবে। তুমি বরং বাড়ি চলে যাও। ম্যাং বলে, আপনি আমাকে কেন নিতে চান না? আপনি কি আমাকে বিশ্বাস করেন না? নান বলে, এমন না, তবে আমি বুঝতে পারছি না আমি কি সত্যি আগে স্বপ্ন দেখেছি না এখন স্বপ্নে দেখছি, তাই আমি তোমাকে ঠিক মিলাতে পারছি না। ম্যাং বলে, যাই হোক, কিন্তু আমি আপনাকে ছেড়ে যাব না। এরপরে তারা একসঙ্গেই যেতে থাকে। একসময় বৃষ্টি শুরু হয়ে যায়। তারা একটা ছাউনির নিচে যায়। ম্যাং জিজ্ঞেস করে, আপনি তাকে কিভাবে ধরবেন? নান বলে, আমি বিষের উৎস পেয়েছি, আমি জানি ও সেখানেই যাবে। ম্যাং বলে, আপনি তো অনেক চালাক। নান এই কথাতে ভীষণ খুশি হয়ে যায়। এরপর পরদিন তারা সেই জায়গায় যায়। সেখানে তারা কিছু ছোট ছোট ঘাস জাতীয় গাছ দেখতে পায়, যেগুলোই মূলত বিষের উৎস। তখনই তারা একজনের শব্দ শুনতে পায়। তারা দৌড়ে সেখানে গেলে দেখা যায় গতকালকে সেই লোকই এখানে এসেছে। সে এদিকে ঘুরলে আমরা দেখতে পাই সে একটা মেয়ে। ম্যাং বলে, তুমি গ্রামবাসীদেরকে কেন মেরে ফেলতে চাও? তারা তোমার কি করেছে? সেই মেয়েটা বলে, কি করেছে? এরপর সে নিজের অতীত বলতে শুরু করে। সে বলে, আমার নাম উইউ। আমাদের একটা ডাক্তারের ক্লিনিক আছে। আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান। মা মারা যাওয়ার পর বাবা এই দোকানটা দেখিয়ে আমাকে একজনের কাছে বিয়ে দিয়েছিল। একদিন আমি এসে দেখি, তখন আমাদেরকে দেখানো হয় তার স্বামী তারই ঘরে আরেক মহিলাকে নিয়ে এসেছে। সে জিজ্ঞেস করে, তুমি এগুলো কি করছো? তার স্বামী বাইরে এসে বলে, তুমি কি চোখে দেখতে পাও না নাকি? তোমার এই বিশ্রী চেহারা দেখতে দেখতে আমি অতিষ্ঠ হয়ে গেছি। তার উপর এই ডাক্তারখানা, কয় টাকা ইনকাম হয় এখানে? আমি তোমাকে ডিভোর্স দিতে চাই।
উইউ বলে, আমি তো কোনো অন্যায় করিনি, তাহলে তুমি আমার সঙ্গে এরকম কেন করছো? তার স্বামী বলে, তুমি কি ভেবেছো আমি জানি না? তোমার আসলে তোমার সিনিয়রের সঙ্গে সম্পর্ক ছিল, সেই সম্পর্ক ঢাকার জন্যই তোমার বাবা হঠাৎ করে তোমার সঙ্গে আমার বিয়ে দিয়েছে। এই বলে সে তাকে থাপ্পড় মেরে ফেলে দেয়। ইউই বলে, আমার সিনিয়র বছরের পর বছর গ্রামের বাইরে থাকে, তুমি তার নাম নিয়ে আমাকে এরকম মিথ্যা আরোপ কেন দিচ্ছ? সে সেই মেয়েটাকে বলে, তুমি তো জানো যে ও বিবাহিত পুরুষ, তাহলে তুমি কিভাবে লজ্জা শরম ছাড়া এখানে আসলে? মেয়েটি বলে, তাতে কি হয়েছে, সবাই জানে তুমি দেখতে কুৎসিত। উইউ রেগে গিয়ে তাকে ধাক্কা দিলে সে মেয়েটির হাতে সেখানে থাকা কিছু কাঁচ ঢুকে পড়ে। তার স্বামী তাকে মারতে গেলে উইউ হাতে কাঁচি নিয়ে বলে, এখান থেকে বেরিয়ে যাও, নইলে আমি তোমাদের দুজনকে মেরে ফেলবো। তারা এরপর সেখান থেকে চলে যায় আর চিৎকার করতে থাকে যে এই ফিজিশিয়ান পাগল হয়ে গেছে, সে নিজের স্বামীকেই মেরে ফেলতে চাইছে। এরপর থেকেই পুরো গ্রামে এই কথা ছড়িয়ে পড়ে যে উইউ খারাপ চরিত্রের, সে নিজের স্বামীকেই মারধর দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। এরপরে খবর পাওয়া যায় ওই দিনে সেই মেয়েটাও মারা গেছে, এজন্য সবাই উইউকে দায়ী করতে থাকে। এক রাতে উইউর স্বামী কিছু লোকেদেরকে টাকা দিয়ে উইউকে মারার জন্য পাঠায়। তারা তার বাড়িতে আগুন লাগিয়ে দিতে যায়। উইউ শব্দ পেয়ে জানালা দিয়ে তাদেরকে বলে, আমাকে ছেড়ে দিন, আমি এই গ্রাম ছেড়ে চলে যাব। তবে তারা বলে, না, আমরা টাকার বিনিময়ে এসেছি, কাজ তো আমাদেরকে করতেই হবে। তখনই গ্রামের প্রধান এসব দেখতে পায়। উইউ চিৎকার করে বলে, আমাকে বাঁচান। তবে সে কোনো কিছু না করেই চলে যায়। সেই লোকেরা বাড়িতে আগুন লাগিয়ে দেয়। বর্তমানে উইউ বলতে থাকে, আমি অনেক কষ্টে সেই আগুন লাগানো ঘর থেকে বের হয়েছি। বাইরে আসার পর আমি দেখতে পেয়েছি গ্রামের প্রধান আমার স্বামীর কাছ থেকে টাকা নিচ্ছে। আমি এই গ্রামের জন্য কি না করেছি, আমি কত মানুষকে সুস্থ করেছি, কত মানুষের জীবন বাঁচিয়েছি। তবে তারা টাকার বিনিময়ে আমাকে মেরে ফেলার জন্য রাজি হয়ে গেছে, তাই তাদেরকে তো মরতেই হবে। এই বলে সে পাউডার ছিটিয়ে দেওয়ার সাথে সাথেই গায়েব হয়ে যায়। নান এবার পেছনে ফিরে তাকিয়ে ম্যাংকে বলে, কে তুমি? ম্যাং বলে, কে আমি? আমি তো ম্যাং। তবে কুমার, এবার আপনার জাগার সময় হয়ে গেছে। এরপরে সে একটা তুড়ি বাজালে সেখানে কিছু স্পেল ক্রিয়েট হয় আর বর্তমানে নানের জ্ঞান ফিরে আসে। সে তার সামনে আকাকে দেখতে পায়। সে তাকে গিয়ে ধরে বলে, কি ধরনের জাদু এগুলো? তুমি স্বপ্নে মানুষদেরকে মেরে ফেলো? আকা বলে, এগুলো কি ধরনের কথা? স্বপ্ন স্বপ্ন, বাস্তব বাস্তব। স্বপ্নে মানুষ মারা গেলে সেটা স্বপ্নেই থাকে, বাস্তবে কি করে হয়? আমি আপনাকে একটা কথা বলে দিই, আপনার কাছে যদি কোনো প্রমাণ না থাকে তাহলে শুধু শুধু এখানে আসবেন না, আমার সময় নষ্ট করবেন না। নান এরপর চলে যায়। আকা বলতে থাকে, তুমি জানোই না যে এই ওয়াংচুয়ান হোটেল আসলে কি? ফ্ল্যাশব্যাকে দেখানো হয় সে তার মাকে জিজ্ঞেস করে, ওয়াংচুয়ান হোটেলের মতো আরও হোটেল কি আছে? তার মা বলে, হ্যাঁ আছে, পৃথিবীর বিভিন্ন জায়গায় আছে। বুচিক লাইনে থেকে লোকেদেরকে সিলেক্ট করা হয় এই হোটেলগুলোকে রক্ষণাবেক্ষণ করার জন্য। যারা এই হোটেলের রক্ষণাবেক্ষণে থাকে তারা ইমমর্টাল হয়। আকা বলে, মানে? তার মা বলে, ধরো আমরা তো সাধারণ মানুষ নই, আমরা সাধারণ মানুষের থেকে বেশি বাঁচি। তবে হোটেলের রক্ষণাবেক্ষণে যারা থাকে তারা অনেক বছর বাঁচে, তাদের বয়স বাড়ে না। আকা বলে, এটা তো অনেক ভালো কথা। তার মা বলে, তুমি ছোট, বড় হলে বুঝতে পারবে। বর্তমানে আকা বলে, মা, একা একা বছরের পর বছর বেঁচে থাকা যে কি কষ্ট তা আমি এখন বুঝতে পারি। এরপর আমরা উইউকে দেখি, যার মুখের দাগ চলে গেছে। তখনই আকা সেখানে আসে। উইউ বলে, আপু, আপনার এই ঋণ আমি কোনোদিন ভুলতে পারবো না, আমি আমার জীবন দিয়ে হলেও আপনাকে প্রতিদান দেব। আকা বলে, তোমার এই জীবন নিয়ে আমি কি করব যে জীবন কয়দিন পর শেষ হয়ে যাবে? উইউ অবাক হলে আকা বলে, তুমি সুস্থ হয়ে গেছো, কিন্তু এখনো তুমি গ্রামের লোকেদেরকে মেরে ফেলতে চাইছো। এরপরে সেনারা তোমাকে ধরে ফেলবে, তোমার মৃত্যুদণ্ড হবে। তাহলে আমি কি ভুল বলেছি? উইউ বলে, কিন্তু ওরা আমার জীবন নষ্ট করে দিয়েছে, ওদের কি শাস্তি পাওয়া উচিত না? আকা বলে, যে যেটা করেছে সে তার কর্মফল পাবে, কিন্তু তুমি কেন তোমার ভবিষ্যৎ নষ্ট করবে? সে তার স্লিভের ভেতর থেকে সেই বিষাক্ত ওষুধ বের করে। কিন্তু তখনই তারা শুনতে পায় বাহিরে অনেক লোকেরা এসেছে। তারা গেলে দেখতে পায় নান আরো অনেক সৈনিকদের নিয়ে সেখানে এসেছে। নান বলে, আমরা উইউকে গ্রেপ্তার করতে এসেছি, কারণ ইয়ংলিং গ্রামের সকল লোক মারা গেছে। এতে আকা আর উইউ দুজনেই অবাক হয়। উইউ বলে, আমি তো কিছুই করিনি। কিন্তু নান তাকে ধরে নিয়ে যেতে চাইলে তখন উপরে একটা ছেলেকে দেখা যায়, আর এটাই হলো উইউর সিনিয়র। এরপর তাদেরকে ডিটেকটিভ অফিসে নিয়ে যাওয়া হয়, যেখানে সিনিয়র বলে, আমি অনাথ ছিলাম, তখন মাস্টার আমাকে নিয়ে যায়, সে আমাকে লালন পালন করে বড় করে, ডাক্তারি সকল কিছু শেখায়। সে আমাকে বলেছিল তার ডাক্তারখানাটা দেখে রাখতে, তবে আমি বাইরের দুনিয়া দেখতে চেয়েছিলাম, তাই আমি গ্রাম থেকে চলে যাই। বাইরের গ্রামে আমি অনেক লোকেদের বাঁচাই, আমার কাছে মোটামুটি অনেক টাকা হয়। আমি এবার সিদ্ধান্ত নিই আমি আবার গ্রামে ফিরে আসব, মাস্টার আর উইউকে নিয়ে শান্তিতে থাকব। কিন্তু আমি এসে জানতে পারি মাস্টার অলরেডি মারা গেছে। উইউ একটা বাজে লোককে বিয়ে করেছে, যে কিনা তাকে মেরে ফেলতে চেয়েছিল।
গ্রামের প্রধান সেই লোকের কাছ থেকে টাকা খেয়ে এটা হতে দিয়েছিল। এমনকি গ্রামের লোকেরাও কেউ এর প্রতিবাদ করেনি, কোথাও নালিশ জানায়নি। তাই তারা কেউ বাঁচার ডিজার্ভ করে না। এই কারণে আমি তাদেরকে মেরে ফেলেছি। এগুলো শুনে ডিটেকটিভ প্রধান তাকে মৃত্যুদণ্ডের আদেশ দেয়। উইউ কাঁদতে থাকলে সিনিয়র বলে, কাঁদবে না, তোমার প্রতিশোধ আমি নিয়ে নিয়েছি, এবার তুমি ভালোভাবে জীবন কাটাবে। এরপরে আকা ডিটেকটিভ অফিসে আসে। সে নানকে বলে, আজ যদি ওর সিনিয়র নিজে থেকে ধরা না দিত তাহলে আজ উইউকে মরতে হতো। নান তার কাছে ক্ষমা চায়। আকা বলে, এখন ক্ষমা চেয়ে কি লাভ? আমি আশা করব আপনার কাঁধে যে দায়িত্ব রয়েছে সেটা আপনি ভালোভাবে সামলাবেন। একজনের দোষ আরেকজনের উপর চাপাবেন না। এরপরে সে উইউকে নিয়ে চলে আসে। পরের সিনে আকা যখন দাঁড়িয়েছিল তখন উইউ তার কাছে আসে। উইউর হাতে একটা ল্যান্থন ছিল। আকা বলে, এটাতে তোমার খারাপ স্বপ্ন রয়েছে, এবার এগুলোকে এখন বিদায় দিয়ে দাও। উইউ বলে, আপু সত্যি কি আপনি বোচি ক্ল্যানের? আমার মা ছোটবেলায় আমাকে বলতো বোচি ক্ল্যানের লোকেদের ডিভাইন পাওয়ার রয়েছে। তারা মানুষদের থেকে স্বপ্ন নিয়ে নিতে পারে, তাদেরকে নতুন স্বপ্ন দিতে পারে এবং মানুষদেরকে নতুন জীবন উপহার দেওয়ার জন্য তারা অনেকদিন বেঁচে থাকে। এরপরে সে লেনদেনটা ভাসিয়ে দিতে গেলে আকা কল্পনা করে যখন সে ছোট ছিল তখন সে তার মাকে জিজ্ঞেস করেছিল, মা, বোচি ক্ল্যানের সবাই তো হোটেল রক্ষণাবেক্ষণ করে না, তাহলে বাকিরা কি করে? তার মা বলে, কেউ কেউ সাধারণ মানুষের মতো জীবন কাটায়, তাদের মতোই বিয়ে করে সংসারী হয়, এরপর স্বাভাবিকভাবেই মারা যায়। তবে যেহেতু তাদের মধ্যে ডিভাইন পাওয়ার রয়েছে, সাধারণ মানুষকে বিয়ে করার ফলে তাদের সন্তানের গায়ে যে কোনো একটা জন্ম দাগ হয়। তুমি যদি কখনো এই ধরনের লোকেদের দেখো তাহলে তাদেরকে কিছু জিজ্ঞেস করবে না বা তাদের জীবনকে বিরক্ত করবে না। মনে রাখবে, ডিভাইন পাওয়ার নষ্ট করে ফেলা কিন্তু কোনো মুখের কথা না। এতে আমরা বুঝতে পারি উইউর মা আসলে বোচি ক্ল্যানেরই একজন ইমমর্টাল ছিল। এরপরে আকা উইউকে বলে দেয় যে বোচি ক্ল্যান সত্যিই আছে, আর এখন সে বর্তমানে এই ওয়াংচুয়ান হোটেলের গার্ডিয়ান। সে ঘরে চলে গেলে উইউ সেখানে যায় আর বলে, আমিও আপনার সঙ্গে এখানে থাকতে চাই। আকা বলে, তোমার ভয় লাগে না যে আমি একটা মনস্টার? উইউ বলে, একদমই না, আমার মনে হয় এখানে থাকলে আমি আবার একটা পরিবার পাবো। এরপরে মাঝরাতে বৃষ্টি হচ্ছিল। তখন রাস্তা দিয়ে এক মহিলা হেঁটে যাচ্ছিল, যে কিনা মনে করছিল কিভাবে তার শাশুড়ি তাকে কথা শোনায়। তার স্বামী তার সাপোর্ট না করে উল্টো তাকে বলে, মা আমাকে বড় করেছে, এখন তোমার জন্য কি আমি মার সঙ্গে ঝগড়া করব? এমনকি তার ছেলে তাকে আজে বাজে কথা বলে। সে বলে, তুমি কি এমন মা? আমার সব বন্ধুদের মা কত স্মার্ট, তোমাকে মা বলতে আমার ভালো লাগে না। এসব মনে করে সে মাটিতে বসে পড়ে। তখনই ছাতা নিয়ে আকা সেখানে আসে। একটু পরে আমরা দেখতে পাই সেই মহিলা আকাদের হোটেলে আছে। সে বলে, আমি বাড়ি থেকে তাড়াহুড়া করে বেরিয়ে এসেছি, টাকা পয়সা আনতে পারিনি। তারা বলে, সমস্যা নেই, এক রাতের জন্য কিছু লাগবে না। পরদিন ডিটেকটিভ অফিসের সামনে একজন লোক বসেছিল। নান তার কাছে আসলে লোকটি বলে, হুজুর, আমার স্ত্রী কাল রাতে বেরিয়ে গেছে, আমি তাকে কোথাও পাচ্ছি না। নান তার ঘাড়ে লিপস্টিকের দাগ দেখতে পায়। লোকটি বলে, আমার নাম শাওজিং, আমি একজন শিক্ষক, আমি অনেক জায়গায় কাজ করে থাকি, আমার স্ত্রী বাড়িতেই থাকে, আমাদের একটা ছেলেও আছে, আমার স্ত্রী বেশি লোকেদের চেনে না। নান বলে, আপনাদের সংসার তো সুখের মনে হচ্ছে, তাহলে চলে গেল কেন? সে বলে, গতকাল আমাদের মধ্যে একটা ঝগড়া হয়েছিল, আমি জানি না এই ঝগড়াটা ওর এত খারাপ কেন লেগেছে যে ও একেবারে বাড়ি ছেড়ে চলে গেছে, দয়া করে আপনি তাকে খুঁজে দিন। এই কথা বলে সে চলে যায়। এরপরে সেখানে উইউ আসে। সে নানকে বলে, আকা আপু আপনাকে ডেকেছে। নান আকার কাছে গেলে আকা তাকে একটা কাগজ দেয়, যেটা ছিল একটা পেটিশন, যেখানে লেখা ছিল ওই মহিলা গত রাতে যে এখানে এসেছে সে তার শাশুড়ির নামে কেস করতে চায়। নান জিজ্ঞেস করে, কিন্তু কেন? তখন আমাদেরকে ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে দেখা যায় গতকাল ওই মহিলা একটা কসমেটিকের দোকানে যায়। সেখানে তার একটা পোশাক পছন্দ হয়ে যায়। পোশাকটার দাম অনেক ছিল, তবে সেটা দেখতে অনেক সুন্দর ছিল, তাই সে সেটা কিনে নেয়। বাড়িতে আসার সাথে সাথেই তার শাশুড়ি তাকে একটা চর মারে। সে বলে, আমি তোমাকে পাঠিয়েছি বাজার করতে, আর তুমি নিজের জন্য শপিং করে নিয়ে এসেছো। সে তাকে ধরে মারতে থাকে। এক পর্যায়ে তার শাশুড়ির গায়ে একটা ধাক্কা লেগে যায়। তার শাশুড়ি তখন আরো রেগে যায়। সে কাঁচি নিয়ে সে মহিলার জামাটাই কেটে ফেলে। এগুলো শুনে নান বলে, কিস করতে হলে আপনাকে আমার সাথে যেতে হবে, কারণ এমনিতে তো তেমন কোনো প্রমাণ নেই, শুধুমাত্র মুখের কথা। আকা তখন তার স্লিপ তুলে দেখায় যে তার গায়ে মারের দাগ রয়েছে। আকা বলে, এরপরও যদি আপনার বিশ্বাস না হয় তাহলে আমার কাছে একটা উপায় আছে। সে তাকে আলাদা নিয়ে যায় আর বলে, আমি আপনাকে স্বপ্নের মাধ্যমে এই মহিলার কল্পনায় নিয়ে যেতে পারবো, তার সাথে কি কি হয়েছে তা আপনি নিজের চোখেই দেখতে পারবেন। এরপরে সে তাকে নিয়ে এক জায়গায় বসিয়ে দেয়। আকা হাতে তুলি বাজালেই তারা দুজনে চলে যায় সেই মেয়েটির কল্পনায়, তার অতীতে, যেখানে দেখা যায় মেয়েটি রাস্তায় কিছু জিনিস বিক্রি করছিল। তখন একজন লোক এসে তার সঙ্গে বেয়াদবি করতে থাকলে তখন তার বর্তমান স্বামী সে তাকে বাঁচায়। আকা বলে, এই মেয়েটা একটা বোকা, সে ভেবেছে এই লোক তাকে একবার বাঁচিয়েছে, তার মানে সারা জীবনই হয়তো বাঁচাবে, কিন্তু এমনটা হয়নি। এরপর দেখা যায় বিয়ের পরে সে তার ছেলেকে শাস্তি দিয়েছিল।
যার কারণে তার শাশুড়ি তাকে হাঁটু গেড়ে বসিয়ে রাখে। সে বলে, তুমি কি আমার নাতিকে শাস্তি দেওয়ার? এরপর তার শাশুড়ি চলে যায়। সে সেখানেই বসেছিল। তবে এরপর মাঝরাতে তার স্বামী সেখানে আসে, যে কিনা মাতাল হয়ে এসেছে। তার সারা গায়ে লিপস্টিকের দাগ ছিল। এতে তো তার স্ত্রী বুঝেই যায় যে তার স্বামী আসলে কোথায় গিয়েছিল। হঠাৎ করেই সেই স্বপ্ন ভাঙতে শুরু করে। আকা বলে, আমাদেরকে তাড়াতাড়ি যেতে হবে। সে তুড়ি বাজালে তারা বাইরে চলে আসে ঠিকই, তবে আকা অজ্ঞান ছিল। তাই নান তাকে কোলে তুলে ঘরে নিয়ে আসে। উইউ তাকে দেখে বলে যে সে ভালো আছে। আকার জ্ঞান ফিরলে সে বলে, এখন তো অবশ্যই আপনি এই কেস নেবেন, তাই না? তবে সেই মহিলা বলে, আমাকে আর একটু ভাবার সময় দিন। এতে আকা ভীষণ রেগে যায়। সে রাগ করে বাইরে চলে যায়। বাইরে হাঁটার সময় হঠাৎ সে পায়ে ব্যথা পেলে নান এসে তাকে ধরে। নান বলে, এত অল্প বয়সে এত রাগ ভালো না, তুমি আমার পিঠে ওঠো, আমি তোমাকে নিয়ে যাই। আকা বলে, তুমি নিজেকে এত চালাক মনে করো না। আমার আসল বয়স যদি তুমি জানো, তুমি অজ্ঞান হয়ে যাবে। নান বলে, তুমি কি নিজেকে ইমমর্টাল বলছো নাকি? তুমি কি সে যাকে আমি 15 বছর আগে দেখেছিলাম? আকা বলে, তুমি দেখছি সব কথাই বিশ্বাস করে নাও। বসো, আমি তোমার পিঠে উঠবো। এরপর সে তার পিঠে উঠে যেতে থাকে। তারা হোটেলে ফিরে আসলে নান বলে, আকা তুমি কি বলতে পারো তোমার বয়স কত? আকা বলে, মেয়েদের বয়স জিজ্ঞেস করতে হয় না, নয়তো তুমি বিপদে পড়ে যেতে পারো। নান বলে, আমার সঙ্গে একটা বাজি ধরো, আমি ওই মহিলাকে কেস করার জন্য রাজি করাবো। বদলে 15 বছর আগে ঠিক কি হয়েছিল সেটা আমাকে বলতে হবে। আমি জানি সেটা তুমিই ছিলে, কিন্তু 15 বছর ধরে তুমি একই রকম কিভাবে আছো? এরপর তারা ভেতরে যায়। ভেতরে যাওয়ার সাথে সাথেই নান ওই মহিলাকে নিয়ে একটা ব্রথালে চলে আসে। সে বলে, আপনি নিশ্চয়ই জানেন এটা কোন জায়গা। আপনার স্বামী সপ্তাহে 2 বার এখানে আসে, তাও আপনি জানেন। আমি আপনাকে বলবো, ঘুম থেকে জাগুন। আপনার স্বামী আপনাকে আর ভালোবাসে না, এটা আপনাকে বুঝতে হবে। এরপরে সে মহিলা তার স্বামীর কাছে যায়। শাওচিং তাকে দেখে বলে, আমি জানতাম তুমি ফিরে আসবে। মহিলা জিজ্ঞেস করে, তুমি কি সত্যি আমাকে ভালোবাসো? সে বলে, হ্যাঁ। মহিলা বলে, শুধুমাত্র আমাকে ভালোবাসো? সে বলে, হ্যাঁ। মহিলা বলে, তাহলে আমাকে ডিভোর্স দাও। এটা শুনে শাওজিং অবাক হয়ে যায়। এরপরই দেখা যায় তার স্ত্রী চলে যাচ্ছিল। তখন সে রাস্তার মাঝখানে তাকে আটকালে তার স্ত্রী বলে, এখন তুমি কিসের নাটক করছো? সে একটা চিঠি বের করে সব মানুষজনকে একসাথে করে আর বলে, দেখুন আমার স্বামী আরেক মহিলাকে বিয়ে করতে চায়, এই দেখুন তাদের মধ্যেকার চিঠি। তার স্বামী বলে, এটা কি করে হতে পারে? এটা তো ওর আর আমার মধ্যে থাকার কথা। এতে প্রমাণ হয়ে যায় যে সত্যি সে তার স্ত্রীকে ধোঁকা দিচ্ছে। সে মনে করে সে তার গার্লফ্রেন্ডের সঙ্গে ছিল। তখন সে মেয়েটি বলে, আপনি আমাকে কবে বিয়ে করবেন? সে বলে, এখনই না, এখন আমার ছেলেটা একটু ছোট, আর একটু বড় হোক। তোমাকে নিয়ে আমি বাড়ির কাজ কেন করাবো বলো? তুমি তো রানীর মতো থাকবে। বর্তমানে তার স্ত্রী বলতে থাকে, 10টা বছর হয়ে গেছে আমাদের বিয়ে হয়েছে। এতগুলো বছর ধরে আমি কোনো শর্ত ছাড়াই তোমার সংসার করে গেছি, অথচ এখন কেউ আমার পরোয়া করে না, এমনকি আমার ছেলেটাও না। তাই আমি এবার এই সম্পর্ক ভেঙে দিয়ে চলে যাচ্ছি। সে চলে যেতে থাকলে তার স্বামী আবার তাকে ধরে। সে বলে, তুমি কি ভেবেছো আমি কিভাবে তোমার সঙ্গে সবসময় একরকম থাকবো বলো? 10 বছর আগে তুমি যেমন সুন্দর ছিলে, এখন কি তুমি তেমন আছো? তাহলে আমার ভালোবাসা একই রকম কি করে থাকবে? সে বলে, তাহলে তো ভালোই হলো, তোমার প্রমোশনটাও আর হলো না। শাওজিং অবাক হয়ে গেলে তার স্ত্রী বলে, পুরো এলাকা জুড়ে মানুষ জেনে গেছে তুমি যে কোন চরিত্রের লোক। এবার কোনোভাবেই ইম্পেরিয়াল কোনো এক্সামেই তুমি প্রমোশন পাবে না। এই কথা বলে সে চলে যায়। এরপর দেখা যায় এই মহিলা এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছে, কারণ এখানে সে কার জন্য থাকবে? তার স্বামী, তার শাশুড়ি, এমনকি তার সন্তান কেউই তাকে চায় না। সে চলে গেলে নান আকাকে বলে, এবার আমাদের বেড পূরণ করার সময় এসেছে। আকা বলে, কোন বেড? কিসের বেড? নান বলে, তুমি কি আমাকে ধোঁকা দিচ্ছ? আকা বলে, মেয়েদের উপরে এত সহজে বিশ্বাস করতে নেই, বিশেষ করে সুন্দরী মেয়েরা বেশি মিথ্যাবাদী হয়। এই কথা বলে সে চলে যায়। নান তার কাছে থাকা ছোটবেলার সেই রুমালটা বের করে। এরপর সেও আকার পেছন পেছন তার হোটেলে চলে আসে। আকা বলে, তুমি কেন আমাকে ফলো করছো? নান বলে, তোমার একটা জিনিস আমার কাছে আছে, এটা তুমি নিয়ে নাও। আকা বলে, মনে হচ্ছে এটা অনেক পুরনো। নান বলে, তুমি স্বীকার কেন করছো না যে 15 বছর আগে তোমার সঙ্গে আমার দেখা হয়েছিল? আকা বলে, এতে কি আসে যায়? নান বলে, আসে যায়, কারণ ওই দিনটা আমার জীবন বদলে দিয়েছে। তখনই আকার কানের দুলগুলো জলজল করে ওঠে। আকার মনে পড়ে আগের গার্ডিয়ান যে কিনা এই ওয়াংচুয়ান হোটেলের দায়িত্ব তাকে দিয়েছিল, সে তাকে এই কানের দুল দিয়েছিল আর বলেছিল, যেদিন এই কানের দুলগুলো জলজল করে উঠবে সেদিন তুমি বুঝতে পারবে তোমার আগের স্বামী ফিরে এসেছে। আকা একদম অবাক হয়ে যায়। সে ভাবতে থাকে, নান কি তার স্বামী হতে পারে? কিন্তু পরে সে বলে, এমনটা হতে পারে না, তাহলে আমি আগেই বুঝতে পারতাম। এরপরে আকা মন খারাপ করে দাঁড়িয়েছিল। উইউ তার কাছে আসলে সে জিজ্ঞেস করে, এত বছরে আপনি কাউকে ভালোবাসেননি? আকা বলে, বেসেছি, কিন্তু তার সঙ্গে সব স্মৃতি আমার মুছে গেছে।
তার চেহারা আমার মনে নেই, আমার শুধুমাত্র ঝাপসা ঝাপসা কিছু ঘটনা মনে আছে। এরপরে সে বাইরে হাঁটতে বেরিয়ে পড়ে, একটা দোকানে গিয়ে ড্রিঙ্ক করে। সে তার স্বামীকে মনে করতে থাকে, কিন্তু সে তার চেহারা মনে করতে পারে না। সে বলতে থাকে 1000 বছর ধরে বেঁচে থেকে কি লাভ যদি ভালোবাসার মানুষই না থাকে। সে যখন রাস্তা দিয়ে হাঁটছিল তখন দুজন লোক তাকে টিজ করতে যায়। সে তার পাওয়ার ব্যবহার করতে চায়, তবে পূর্ণিমা রাত হওয়ার কারণে সে পাওয়ার ব্যবহার করতে পারে না। তখনই নান সেখানে চলে আসে, তবে আকার না জেনে নিজের হেয়ারপিন দিয়ে তাকে আঘাত করে দেয়। এরপর আবার হেয়ারপিনটা তুলে নিয়ে তাকে সরি বলে। নান তাকে বাড়িতে নিয়ে আসে। আকা তার হাতে ব্যান্ডেজ করে দেয় আর বলে পূর্ণিমা রাতে আমি একটু দুর্বল হয়ে যাই। নান দেখতে পায় তার হাতের বাঁধনটা ঠিক সেই রকমই যেরকমটা 15 বছর আগে সে মেয়েটি তার হাতে বেঁধে দিয়েছিল। সে তখন তাকে জড়িয়ে ধরে। আকা বলে তুমি কি পাগল হয়ে গেছো নাকি? নান বলে এবার তুমি কি বলবে? এখন তো প্রমাণ হয়ে গেল তুমিই সে। আকা রেগে গিয়ে বলে হ্যাঁ আমি সে। তো এখন কি হয়েছে? আমি সে যে তোমাকে 15 বছর আগে সাহায্য করেছিলাম। আমি ডেমন, আর ডেমনদের বয়স বাড়ে না। হয়েছে এবার? নান বলে ঠিক আছে, তাহলে তুমি ঘুমাও, আমি তোমাকে পাহারা দিই। আকা শুয়ে পড়ে আর নান পাশের চেয়ারে বসে থাকে। আকা ঘুমিয়ে পড়লে নান তার কাছে এসে তাকে কিছুক্ষণ দেখে এরপর সে সেখান থেকে চলে যায়। পরদিন সকালে আকার কাছে উইউ এসে বলে আপু বাইরে গিয়ে দেখুন। বাইরে গেলে দেখা যায় বাইরে যে একটা মরা গাছ ছিল সেটা আবার জীবন্ত হয়ে উঠছে। আকা প্রচন্ড অবাক হয়ে যায়। এদিকে নান তার সেক্রেটারিকে জিজ্ঞেস করে বলো তো কাউকে ভালোবাসলে কেমন লাগে? সেক্রেটারি তখন বলতে থাকে সব সময় তাকে দেখতে ইচ্ছে হয়, তার কাছে থাকতে ইচ্ছে হয়, তার সব কথাই ভালো লাগে, সেটা হোক ভালো বা খারাপ। নান বুঝতে পারে সে আকাকে ভালোবাসতে শুরু করেছে। এদিকে আকা বসে বসে ভাবছিল ওই গাছে আবার কেন পাতা গজাতে শুরু করেছে। তখনই সেখানে নান আসে। আকা বলে পূর্ণিমার দিনগুলোতে আমি কোনো কাজ করি না। কিন্তু তখনই সেখানে থাকা একটা ঘন্টা বেজে ওঠে। আকার কানের দুলগুলো আবার জ্বলজ্বল করে ওঠে। সেখানে হঠাৎ করেই একটি ছেলে আসে। সে বলে আমার নাম ইউনশি। আকা তাকে দেখে একদম অবাক হয়ে যায়। সে বলে আমি জানি আপনি কেন এসেছেন, আপনি বাড়ি চলে যান, রাতে আমি আপনার বাড়িতে গিয়ে আপনাকে দেখে আসব। ইউনশি বলে কিন্তু আমি তো শুনেছি আপনি কারো বাড়ি গিয়ে কাউকে দেখেন না। আকা বলে আপনার ব্যাপার আলাদা। ইউনশি এই কথাতে রাজি হয় আর সেখান থেকে চলে যায়। এতে নান রেগে যায়। সে আকাকে টেনে নিয়ে যায় বাইরে আর বলে পূর্ণিমার দিনগুলোতে তুমি এমনিতেই দুর্বল থাকো, তুমি ওর চিকিৎসা করবে কি করে? ওকে, ও কি তোমার ভালোবাসার মানুষ? ও কি সেই যার জন্য তুমি 1000 বছর ধরে অপেক্ষা করছো? তুমি আমাকে বলো ওর সঙ্গে তোমার অতীতের কি সম্পর্ক? না হলে তুমি ওকে কেন দেখতে ওর বাড়িতে যেতে রাজি হয়েছো? আকা তাকে সরিয়ে দিয়ে বলে তুমি আমার ব্যাপারে নাক গলাবে না। নানের এই কথাটা খারাপ লাগে, তাই সে সেখান থেকে চলে যায়। এরপরে নান যখন একা হাঁটছিল তখন তার কাছে তার সেক্রেটারি আসলে। নান বলে তুমি কি ইউনশি নামে কাউকে চেনো? সেক্রেটারি বলে হ্যাঁ, সে মো ফ্যামিলির বড় ছেলে, তাদের পরিবার নামে এবং সম্পদে অনেক বড়। ইউনশির যে ছোট ভাই সে পড়ালেখা, মার্শাল আর্ট, ব্যবসা, এমনকি 8 র্যাঙ্কের একজন সরকারি অফিসিয়াল। তবে ইউনশি ছোটবেলা থেকেই অসুস্থ। নান বলে ও, তাহলে ও এই জন্যই আকার সঙ্গে দেখা করতে চায়। ও মনে করেছে স্বপ্ন দেখে ও সত্যি হয়তো জীবনে বড় কিছু করতে পারবে, কিন্তু ও তো অসুস্থ। তাহলে ওর মধ্যে এমন কি জাদু আছে যে আকা ওর এক কথাতেই রাজি হয়ে গেল? তখনই সে সামনে আকাকে দেখতে পায়। সে তার পেছনে যেতে থাকে। আকা ইউনশিদের বাড়িতে যেতে চাইলে নান তাকে ধরে ফেলে। সে বলে তুমি সত্যিই এসেছো? আকা বলে তুমি আমাকে ফলো কেন করছো? নান তাকে বাধা দেওয়ার অনেক চেষ্টা করে, তবে আকা ভেতরে চলে যায়। এরপরে সে ইউনশির সঙ্গে কথা বলছিল। ইউনশি বলে তুমি যদি আমার ইনসোমনিয়া দূর করতে পারো তাহলে আমার অনেক উপকার হতো। আসলে ইউনশি রাতের বেলা ঘুমাতে পারে না। আকা তখন তাকে শুইয়ে দেয়। তার চোখের ওপর নিজের রুমালটা দিয়ে সে একটা আগরবাতি জ্বালায় আর বলতে থাকে এবার দেখি তোমার আর আমার মধ্যে কি সম্পর্ক। এরপরে দেখানো হয় আকার বিয়ে হচ্ছে, তবে আকা সেগুলো খুবই ঝাপসা দেখতে থাকে। বিয়ের কিছুদিন পরেই তার স্বামী অনেক অসুস্থ হয়ে পড়ে। এরপরে সে চুয়ান নামে এক লোকের সঙ্গে দেখা করতে যায়। রাস্তায় আকা আর ইউনশি এক জায়গাতেই ছিল। চুয়ান বলে তোমার স্বামীকে বাঁচাতে হলে তোমার স্বামীর বয়সী অন্য একজন লোকের ভাগ্য তোমার স্বামীকে দিতে হবে। একটু আগে এখান থেকে যে লোক গেছে সে পড়ালেখা এবং মার্শাল আর্ট দুই জিনিসই ভালো, সেই তোমার স্বামীর জন্য পারফেক্ট হবে। এরপর দেখা যায় ইউনশি তীর চালাচ্ছিল। ওদিকে আকা ইউনশির ভাগ্য তার স্বামীকে দিয়ে দেয়, আর এদিকে ইউনশি অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপরে ডাক্তার দেখে বলে ওনার রোগ আমি বুঝতে পারছি না। এরপর থেকে ইউনশি অসুস্থতার কারণে একদম দুর্বল হয়ে পড়ে। তার অসুস্থতা দিন দিন বাড়তেই থাকে, তাই একসময় সে বাড়ি আর এলাকা ছেড়েই চলে যায়। আকা এগুলো দেখে তার ভীষণ কষ্ট হতে থাকে। সে বলে আমি ভেবেছিলাম হয়তো আমি তোমার থেকে তোমার ভাগ্য এক জীবনের জন্য কেড়ে নিয়েছি, কিন্তু তোমার প্রত্যেক জীবনেই যে তুমি একই কষ্ট পাবে তা আমি জানতাম না।
সে তখন কাঁদতে শুরু করে। ওই সময় ইউনশি উঠে পড়লে সে বলে, কি হয়েছে? তুমি কি আমাকে স্বপ্ন দেখাতে পারছো না? ঠিক আছে, আমি অনেক ডাক্তার দেখিয়েছি, কেউই আমার কোনো চিকিৎসা পায়নি, তুমি মন খারাপ করো না। আকা বলে, আমি আপনার রোগ বুঝতে পেরেছি, আমাকে একটু সময় দিন। তবে আমি আপনাকে এইটুকু বলতে পারি, আজ রাতে আপনি ঘুমাতে পারবেন। এরপরে আকা যখন বাইরে আসে তখন দেখা যায় নান বাইরেই ছিল। সে আকার পেছন পেছন যেতে থাকে। আকা জিজ্ঞেস করে, তুমি কেন আমাকে ফলো করছো? নান বলে, আমি তোমাকে ফলো করছি না, আমি রাতের বেলা ডিউটি করছি। আকা বলে, আমি জানতাম না তুমি যে এমন বাচ্চাদের মতো। নান বলে, কারণ তুমি আমাকে বোঝার চেষ্টাই করো না। আকা বলে, আমি কেন তোমাকে বোঝার চেষ্টা করব? তুমি কে? নান বলে, তাহলে ওই ইউনশিকে, ওকে বোঝার চেষ্টা তুমি কেন করছো? আকা বলে, তুমি আরো আলাদা। এই কথা বলে আকা চলে যায়। পরদিন সকালে নান একজন সন্ত্রাসীকে ধরার চেষ্টা করছিল। দেখা যায় সেই সন্ত্রাসী বাইহুয়া লেকের দিকে যাচ্ছে, অর্থাৎ আকাদের হোটেলের দিকে যাচ্ছে। একটু পরেই নান তার লোকজন নিয়ে আকাদের হোটেলে চলে আসে। সে বলে, একজন সন্ত্রাসী এখানে এসেছে। আকা বলে, তুমি কি বলতে চাইছো আমি সন্ত্রাসী এখানে লুকিয়ে রাখি? নান বলে, তোমার জায়গায় খুঁজে পেলেই তো বোঝা যাবে। এরপরে সত্যিই সেখানে সেই লোককে পাওয়া যায়। তাই নান আকাকে ধরে নিয়ে যায়। সে তাকে আলাদা একটা ঘরে বন্দি করে রাখে। আকা বলে, কোনো অপরাধী অপরাধ করলে তাকে জেলে রাখা হয়, আমি কেন বাইরে আছি? নান বলে, আগামী 7 দিন তুমি এখানেই থাকবে, খাবার পোশাক যাই দরকার পড়ে আমি তোমাকে দেব। আকা স্পষ্ট বুঝতে পারে নান তাকে পূর্ণিমার দিনগুলোতে বন্দি রাখতে যাচ্ছে, যাতে সে অসুস্থ না হয়ে পড়ে। নান বাইরে গেলে তার সেক্রেটারি তাকে বলে, তুমি ওনাকে এভাবে বন্দি কেন করে রেখেছো? দেখো, ভালোবাসা মানে নিজের কাছে আটকে রাখা না, এতে উনি তোমার ব্যাপারে আরো অনেক খারাপ ভাববে, ওনার কষ্ট হবে। কিন্তু নান কিছু বলে না। নান চলে গেলে আমরা দেখতে পাই সেখানে উইউ এসেছে। এই দুজন প্ল্যান করে যে তারা ইউনশিকে এই ব্যাপারে জানাবে। এরপরে দেখা যায় ডিটেকটিভ অফিসের প্রধান অফিসার নানের প্রতি প্রচন্ড রেগে যায়। সে বলে, তুমি নিজে নিজে ওকে এখানে ধরে নিয়ে এসেছো, আমার কাছে পারমিশন চেয়েছো? তুমি জানো মো ফ্যামিলি গভর্নর অফিসে গিয়ে নালিশ করতে চাইছে। সে আকাকে চলে যেতে বলে আর নানকে বলে, তুমি আজ থেকে সাসপেন্ড, আমার না বলা পর্যন্ত তুমি এখানে আসবে না। নান তার জিনিসপত্র রেখে দিয়ে চলে যায়। এরপরে আকা বাড়িতে এসে ভাবতে থাকে ইউনশিকে সে কিভাবে সুস্থ করবে, কারণ ইউনশির মনে কিছু একটা চলছে যেটা আকা বুঝতে পারছে না। তখন নান পেছন থেকে এসে বলে, আমি তোমাকে এ বিষয়ে সাহায্য করতে পারবো। আকা বলে, তুমি আবার এসেছো? সে পানিতে থাকা অনেকগুলো বাতি দেখিয়ে বলে, যতগুলো বাতি দেখছো এতগুলো মানুষকে আমি বাঁচিয়েছি, মানে তাদেরকে সাহায্য করেছি। তাই মনে রেখো, তুমি প্রথম বা তুমি শেষ নও যাকে আমি সাহায্য করেছি। তাই ওই সব ছোটবেলার কথা ভুলে যাও। নান বলে, ঠিক আছে, কিন্তু ইউনশিকে তো তুমি সুস্থ করতে চাও, এটাতে আমি তোমাকে সাহায্য করতে পারবো। আকা বলে, বিনিময়ে তুমি কি চাও? নান বলে, তোমাকে। আকা বলে, তোমার সাহস তো কম না। নান বলে, আমি চাই একদিন সারাদিন তুমি আমার সাথে থাকবে, এই তো। আকা বলে, ঠিক আছে, তাহলে আগে ইউনশির ব্যাপারটা শেষ করি। নান বলে, তুমি একবার আমাকে ধোঁকা দিয়েছো, এইবার আগে তুমি আমার শর্ত পূরণ করবে। এরপর সে তাকে নিয়ে বাইরে ঘুরতে বের হয়। সে তাকে নিয়ে ইউনশিদের কাপড়ের দোকানে যায়। সেখানে ইচ্ছে করে সে দোকানদারকে বিভিন্ন কথা জিজ্ঞেস করতে থাকে, যা থেকে আকা বুঝতে পারে মো পরিবারের সকল কিছুই হয়েছে তাদের ছোট ছেলের জন্য। তাদের ছোট ছেলে অনেক বেশি ট্যালেন্টেড। আকা বুঝতে পারে এই জন্যই হয়তো ইউনশি মনে মনে শান্তি পায় না। এরপর নান তাকে বাইরে নিয়ে আসলে আকা অনেকগুলো খাবার কিনে অনেক বাচ্চাদেরকে খেতে দেয়, যেটা দেখে নান অনেক খুশি হয়। রাতের বেলা তারা একসঙ্গে খাদের উপর বসে থাকে। একটু পরেই সেখানে ফায়ারওয়ার্কস জ্বলতে থাকে, যেগুলো দেখে আকা ভীষণ খুশি হয়। আকা জিজ্ঞেস করে, ফায়ারওয়ার্কস কেন জ্বালালে? নান বলতেই যাবে যে আজ তার জন্মদিন, কিন্তু তার আগেই আকা তাকে ধন্যবাদ দেয় যে তার কারণে সেই ইউনশির সমস্যাটা ধরতে পেরেছে। এখন সে দৌড়ে চলে যেতে থাকে। এরপরে আকা ইউনশির কাছে আসে। সে সেখানে কিছু স্পেল করে। একটু পরে ইউনশি তার স্বপ্নে বলতে থাকে, এগুলো কি? আকা বলে, এগুলো তোমার দুঃস্বপ্ন, এগুলো তোমার অবসেশন, যেগুলো দুঃস্বপ্ন হয়ে প্রতি রাতে তোমাকে যন্ত্রণা দেয়। আমার কাজ হলো এই দুঃস্বপ্নগুলো নষ্ট করে দেয়া। সে সেই দুঃস্বপ্নগুলো নিজের মধ্যে নিয়ে নেয়। এরপরে তারা একটি ঘরের কাছে আসে। আকা বলে, যাও গিয়ে দরজাটা খোলো, তাহলে তুমি বুঝতে পারবে তোমার বাবা মা, তোমার ভাই আসলে তোমার ব্যাপারে কি ভাবে। সে সেই দরজাটা গিয়ে খোলে, তবে এখানে সিন কাট হয়ে যায়। আকা অনেক চেষ্টা করছিল তার দুঃস্বপ্নগুলো নষ্ট করে দেওয়ার। স্বপ্নে ইউনশি দেখতে পায় ছোটবেলায় সে যখন অসুস্থ হয়ে পড়েছিল তখন তার বাবা বলছিল, ডাক্তার বলেছে 2 দিনের মধ্যে যদি জ্বর না কমে তাহলে ও ভবিষ্যতেও অনেক দুর্বল থাকবে। তার মা বলে, সব দোষ আপনার, ছেলেটাকে দিনরাত প্রেশার দিয়ে খালি লেখাপড়া করার জন্য বলেন। ছেলেটা না খেয়ে না বিশ্রাম নিয়েই আজ এই অবস্থা হয়ে গেছে। তার বাবা বলে, ওর দাদার অনেক ইচ্ছা ছিল আমাদের বাড়ির একটা ছেলে সরকারি অফিসিয়াল হবে। ইউনশি আমার বড় ছেলে, তাই ওকে দিয়েই তো আমার আশা। তার মা বলে, আমাদের তো আরো একটা ছেলে আছে,
তখনই ইউনশির ছোট ভাই সেখানে আসে। সে বলে, ভাইয়া কেমন আছে? তার বাবা বলে, তুমি কি চাও তোমার ভাইয়া তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক? সে বলে হ্যাঁ। তার বাবা বলে, তাহলে তোমাকে অনেক কষ্ট করতে হবে, তোমাকে সরকারি অফিসিয়াল হতে হবে, যাতে তোমার ভাইকে কষ্ট করে এত লেখাপড়া করতে না হয়। তোমার বড় ভাই বড় হলেও সেও অসুস্থ, তাই তোমাকে তাকে দেখতে হবে। এরপর থেকেই তার ছোট ভাই দিন রাত পড়াশোনা করে, আবার পড়াশোনার জন্য তার বাবার কাছে মারও খায়। অন্যদিকে তার বাবা শুধুমাত্র ইউনশির সেবাই করতে থাকে, কারণ সে অসুস্থ ছিল। তার ছোট ভাই দিনরাত তলোয়ার প্র্যাকটিস করত আর বলতো, আমাকে অফিসিয়াল হতেই হবে, আমার ভাইকে ভালো রাখতে হবে, আমার বাবার সম্মান রাখতে হবে। বড় হওয়ার পর ইউনশি তার ছোট ভাইয়ের সঙ্গে তলোয়ারবাজি করতে চাইলে তার ছোট ভাই বলতো, তুমি এগুলো ছেড়ে দাও, তুমি বরং রেস্ট। সে যদি অ্যাকাউন্টেন্ট বই দেখতো তাহলে তার ছোট ভাই বলতো, ব্যবসা তোমাকে দেখতে হবে না, তুমি ওষুধ খাও, বিশ্রাম করো। এরপরে তার বাবা তাকে টেনে এনে বলে, বাইরে কি ঠান্ডা বাতাস, তুমি ঠান্ডা বাতাসের মধ্যে কেন বসে থাকো? আর এই অ্যাকাউন্টের বই তোমাকে পড়তে হবে না, আমাদের ব্যবসা তোমার ছোট ভাই দেখে নেবে, তুমি বিশ্রাম করো। এক রাতে তার বাবা তার ভাই একসাথে বাইরে আসে। তার বাবা তার ভাইকে বলে, তোমার ভাই এখন একটু সুস্থ হয়েছে, তবে ওর শরীর এখনো অনেক দুর্বল, শুধু দাঁড়িয়ে দেখো না, একটা ভালো ডাক্তারের ব্যবস্থা করো। এই বলে তার বাবা উল্টে তার ভাইকেই রাগ দেখিয়ে চলে যায়। আকা বলে, দেখলে তো, তুমি কখনোই তাদের কাছে অবহেলার নও, বরং তুমি তাদের কাছে অনেক আদরের। তোমার যেন কষ্ট না হয়, তুমি যেন শান্তিতে থাকো, তাই বাড়ির সকল প্রেশার, কাজের প্রেশার সবকিছু তারাই সামলে নিয়েছে। বিশেষ করে তোমার ছোট ভাই তোমাকে কোনোদিন বুঝতেই দেয়নি যে সে একা হাতে কত কিছু সামলাচ্ছে। ইউনশি, এবার জেগে ওঠো, তোমার ভালোবাসার মানুষরা তোমার জন্য অপেক্ষা করছে। এই বলে সে তুড়ি বাজালে ইউনশি ঘুম থেকে জেগে ওঠে, আর সে দেখতে পায় সকাল হয়ে গেছে। আকা তার পাশেই ছিল, তবে আকা একটু অসুস্থ ছিল। এদিকে বাইরে নান দাঁড়িয়েছিল। সে দারোয়ানকে বলতে থাকে, আকা এখনো বাইরে কেন এলো না? দারোয়ান বলে, তাতে আপনার কি? আকা ম্যাডামের সঙ্গে আমাদের বড় হুজুরের বিয়ে হতে চলেছে। এটা শুনে তো নান ভীষণ রেগে যায়। তবে তখনই দেখা যায় তারা দুজন একসাথে বাড়ি থেকে বের হচ্ছে। তারা একসঙ্গেই গাড়িতে উঠে পড়ে। মাঝ রাস্তায় ইউনশি নেমে যায়। আকা মনে মনে বলতে থাকে, এইবার আমি ওর মনে অনেক কষ্ট দিয়েছি, ও মনে হয় আমার কাছে আর আসবে না। সে বাড়িতে গেলে দেখতে পায় ইউনশিদের বাড়ি থেকে বিয়ের জন্য উপহার পাঠানো হয়েছে। আকা সেই জিনিসগুলো আবার ফেরত দিয়ে দেয় আর বলতে থাকে, পুরনো ঋণ আমি পরিশোধ করে দিয়েছি। তখনই পেছন থেকে নান বলে, কিসের ঋণ? আকা বলে, তোমাকে কেন বলবো? নান বলে, বলো, তোমার আর ইউনশির অতীতের কি সম্পর্ক? আকা বলে, তোমাকে আমি আগেও বলেছি, তোমার এগুলো দিয়ে কিছু আসে যায় না। এই কথা বলে আকা ভেতরে চলে যায়, তবে নানও তার পেছন পেছন ভেতরে আসে। সে তাকে ধরে বলে, আমি এই বিষয়ে জানতে চাই, কারণ আমি তোমাকে পছন্দ করি। এই কথা বলার সাথে সাথেই আকার কানের দুলগুলো আবারও জল করে ওঠে। তবে আকা বলে, বাজে কথা। সে নানের মজা নিতে থাকে। নান চলে যাওয়ার আগে বলে, আমি অবশ্যই প্রমাণ করব যে আমি তোমাকে ভালোবাসি। রাতের বেলা আকাকে উইউ বলে, ইউনশি সাহেবদের বাড়ি থেকে এই চিঠিটা পাঠানো হয়েছে। পরদিন আকা যখন ইউনশিদের বাড়ির দিকে যাচ্ছিল, তখন তার সামনে নান দাঁড়ায়। নান বলে, তুমি আমাকে একটা সরাসরি উত্তর দাও, তুমি কি সত্যি ইউনশিকে বিয়ে করতে চাও? যদি তুমি তাকে ভালোবাসো সেটা আমাকে সরাসরি বলে দাও, আমি আর কখনো তোমার আশেপাশে ঘুরবো না। আকা বলে, তোমার তো এতদিনে বুঝে যাওয়া উচিত। সে যখন চলে যেতে চায় তখন নান তার হাতে ধরে ফেলে। আকা বলে, আমার কারও ভালোবাসার প্রয়োজন নেই, না তোমার না ইউনশির। এই কথা বলে সে তার হাত ছাড়িয়ে দিয়ে চলে যায়। এরপরে আকা ইউনশিদের বাড়িতে আসলে ইউনশির বাবা বলে, দেখো, আমি জানি আমার ছেলে ছোটবেলা থেকেই অসুস্থ, আমি কখনোই আমার ছেলেকে খুশি দেখিনি, কিন্তু আমার মনে হয় যখন তুমি আমার ছেলের সঙ্গে থাকো তখন সে ভালো থাকে, তাই আমি সত্যি তোমাকে আমার ছেলের সঙ্গে দেখতে চাই। একটু পর দেখা যায় ইউনশি আর আকা একসঙ্গে বসে আছে। আকা কল্পনা করে ইউনশির বাবা তাকে বলছিল, একজন ছেলের বাবা হয়ে আমি আর ছেলের কষ্ট দেখতে পারছি না, আমি তো দেখতে পাই আমার ছেলে কি চায়, তুমি আরেকবার একটু বিয়ের ব্যাপারটা ভেবে দেখো। বর্তমানে ইউনশি বলে, বাবার জন্য হয়তো তোমার অনেক অপমান বোধ হচ্ছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। আকা বলে, আপনি আমাকে ক্ষমা করে দিন। ইউনশি বলে, কি বলছে এগুলো? আমি কি আমার নিজের শরীরের অবস্থা জানি না? কোন মেয়ে চাইবে আমাকে বিয়ে করতে? আকা হেঁটে সামনে গেলে ইউনশি তার কাছে যায়। সে বলে, তুমি কেন এভাবে মন খারাপ করে থাকো? আমি জানি তুমি আর আমি আপন না, কিন্তু আমি চাই তুমি ভালো থাকো। আকা বলে, আপনাকে চিন্তা করতে হবে না, আপনি সুস্থ হয়ে যাবেন, আমার উপর ভরসা রাখুন। এরপর থেকে আকা নিজের রক্ত দিয়ে ইউনশির জন্য ওষুধ বানাতে শুরু করে। যেহেতু সে ডেমন, তাই তার মধ্যে এমন অনেক ক্ষমতাই রয়েছে। সে ইউনশিকে ওষুধ খাওয়ানোর পরে বাড়িতে গেলে নান তার কাছে আসে। নান বলে, আমাকে একবার বলো, ইউনশির মধ্যে এমন কি গুণ আছে? আকা এরপর নিজের অতীত বলতে শুরু করে। একদিন সে রাস্তায় বসে গল্পের বই পড়ছিল। তখন সে একটা জিনিস বুঝতে পারে না। ওই সময় তার পাশে থাকা একজন তাকে সুন্দরভাবে সেটা বুঝিয়ে দেয়।
তবে তার চেহারা ঝাপসা ছিল। এরপরেই তাদের মধ্যে সম্পর্ক হয়ে যায়, তাদের বিয়ে হয়। তবে তার স্বামী অনেক বেশি অসুস্থ ছিল, তাই একদিন তার স্বামী সুইসাইড করতে চায়। সে নিজের হাত কেটে ফেলে। তখন আকা সেখানে আসে। এরপর সে তার স্বামীকে বাঁচানোর জন্যই ওয়াংচুয়ান হোটেলের আগের গার্ডিয়ানের কাছে আসে। সেই গার্ডিয়ান তাকে বলে, তুমি তাকে বাঁচাতে পারবে, তবে আরেকজনের ভাগ্য তোমার স্বামীকে দিতে হবে, মানে যেগুলো আমরা আগেই দেখেছি। বর্তমানে আকা বলে, ইউনশির জীবন আমি নষ্ট করেছি, তাই আমি এখন ঠিক করার চেষ্টা করছি। নান বলে, আর আমার কি হবে? তুমি তো সব সময় আগে আমার সঙ্গে ভালো ব্যবহার করতে। আকা বলে, আমি সিরিয়াসলি কিছুই করিনি, আমি তোমার সঙ্গে মজা করতাম। নান বলে, কিন্তু আমি সিরিয়াসলি নিয়ে নিয়েছি। সে সেই আকাকে কিস করে দেয়। আকা তাকে ধাক্কা দিয়ে বলে, তুমি এগুলো কি করছো? আমরা এক হতে পারবো না। নান বলে, অনেক দেরি হয়ে গেছে, এখন সব আমার ইচ্ছাতে হবে। আকা তখন স্পেল করে তাকে হোটেল থেকে বের করে দেয়। নান বলতে থাকে, তুমি আমাকে অবশ্যই ভালোবাসবে। তখন দেখা যায় সেই গাছটা আরো অনেক বেশি রিয়াক্ট করতে শুরু করেছে। আকা ঘুমের মধ্যে শুধুমাত্র নানকেই স্বপ্নে দেখছিল। তখন আমাদেরকে ড্রামার শুরুর সেই সিনগুলো দেখানো হয়, যেখানে আকাকে তার স্বামী বলছিল, তুমি কি করে এটা করতে পারলে? কি করে তুমি আমাকে ছেড়ে দিতে পারলে? আকা বলে, আমি তো তোমার ভালোর জন্যই করেছি। সে বলে, এমন ভালো দিয়ে কি লাভ যেখানে তুমি আমার সাথে নেই? এরপর সে তার কাছে থাকা আকার শেষ স্বপ্নটুকু নষ্ট করে ফেলে। তখনই আকার ঘুম ভেঙে যায়। দেখা যায় বাহিরে সেই গাছে ছোট ছোট ফুল ফুটেছে। পরদিন সে গার্ডিয়ান আকাকে নিয়ে যায় সেখানে, আর বলে, তুমি কি করলে যে এই গাছটা আবার জীবন্ত হয়ে গেল? তুমি নিশ্চয়ই জানো এই গাছ জীবন্ত হওয়ার মানে কি? মানে তুমি আবারও কাউকে ভালোবেসেছো। আকা বলে, একদমই না। সে বলে, ভালোবেসেছো বলেই এই গাছে ফুল ফোটা শুরু করেছে। তোমার কি তোমার শর্তের কথা মনে আছে? তুমি যদি চাও তোমার স্বামী বেঁচে থাকুক, তাহলে অন্য কাউকে তুমি ভালোবাসতে পারবে না। আর যদি তুমি চাও যে তুমি তোমার নতুন জীবনে সুখী হবে, তাহলে এখান থেকে চলে যেতে পারো। তবে আকা রেগে যায়। সে বলে, আমি আমার স্বামীকে বাঁচানোর জন্য এত কিছু করেছি, আমি অবশ্যই চাই সে ভালো থাকুক। চুয়ান বলে, যদি তাই হয় তাহলে অন্য কাউকে ভালোবাসা যাবে না, তাহলে কিন্তু আমাদের কন্ট্রাক্ট নষ্ট হয়ে যাবে। তখন আমাকে বলো না যে আমি তোমাকে সতর্ক করিনি। এই বলে চুয়ান চলে যায়। পরদিন আকা আবারও ইউনশির জন্য ওষুধ বানিয়ে নিয়ে যায়। ইউনশি ওষুধ খেয়ে বলে, তুমি আমার জন্য এত কিছু কেন করছো? আকা বলে, কারণ তুমি আমার হোটেলের একজন গেস্ট। ইউনশি বলে, সব গেস্টরাই কি আমার মতো স্পেশাল ট্রিটমেন্ট পায়? এরপর সে বলে, আকা তুমি কি আমাকে বিয়ে করবে? সে দাঁড়িয়ে বলতে থাকে, আমি এখন অনেকটাই সুস্থ, আমি তোমাকে বিয়ে করতে চাই। সে তার কাছে এসেও একই কথা বলে। আকা এখানে কোনো উত্তর না দিয়ে হোটেলে ফিরে আসলে দেখতে পায় নান তার জন্য বিয়ের জিনিসপত্র নিয়ে অপেক্ষা করছে। সে তাকে বিয়ের জন্য প্রপোজ করে। আকা বলে, তুমি কি সত্যি পাগল হয়ে গেছো? আমি তো তোমাকে আগেই বলেছি। কিন্তু নান বলে, আমার কিছু আসে যায় না, আমি চাই তুমি আমাকে একটা সুযোগ দাও। সে বিয়ের পোশাকটা নিয়ে তার কাছে আসলে আমরা দেখতে পাই গাছের ফুলগুলো পুরোপুরি ফুটতে শুরু করেছে। কিন্তু আকা তো জানে যে সে এটা করতে পারবে না, তাই সে সেই জামাটা ছুঁড়ে ফেলে দেয় আর বলে, আমি কখনোই তোমাকে ভালোবাসবো না। এই বলে সে চলে যায়। নান অনেক কষ্ট নিয়ে সেই জামাটা আবার উঠিয়ে রাখে। আকা যখন ঘরে ছিল তখন তার বারবার নানের কথাই মনে পড়ছিল। ওই সময় সে চুয়ানের আওয়াজ শুনতে পায়। সে বাইরে গিয়ে দেখতে পায় সেই গাছে পুরোপুরি ফুল ফুটে একেবারে সাদা হয়ে গেছে। চুয়ান বলে, তুমি হেরে গেছো। সে চলে যায়। তখনই গাছ থেকে কিছু পাওয়ার এসে আকাকে ঘিরে ধরে। আকার অনেক কষ্ট হচ্ছিল। ধীরে ধীরে তার আগের সকল স্মৃতি মনে পড়ছিল, অর্থাৎ তার স্বামীর চেহারা তার মনে পড়ছিল। সে পরিষ্কারভাবে তার স্বামীকে দেখতে পায় আর বুঝতে পারে তার স্বামী হলো নান। এখন সে আবার নানকে ভালোবেসে ফেলেছে, মানে তাদের কন্ট্রাক্ট ভেঙে গেছে আর নানের জীবন এখন রিস্কে আছে। সে দৌড়ে নানকে বাঁচাতে যেতে চায়। এদিকে নান সেই পাহাড়ের চূড়ায় বসে ড্রিঙ্ক করছিল। তখনই হঠাৎ করে সে অজ্ঞান হয়ে যায় আর তার ভাগ্য ইউনশির কাছে চলে আসে। ওই সময় আকা এখানে আসে। সে দেখতে পায় নান অজ্ঞান হয়ে আছে। সে বলে, তুমি চিন্তা করো না, আমি তোমার কিছুই হতে দেব না। সে তুল বাজালে সিন কাট হয়ে যায়। পরদিন সকালে দেখা যায় নান আকার হোটেলে আছে আর সে এখন অজ্ঞান আছে। আকা নানের সেক্রেটারিকে বলে ইউনশিদের বাড়ি যেতে আর দেখতে ইউনশির শরীর এখন কেমন আছে। এরপরে সে নিজের পাওয়ার দিয়ে নানকে কিছুটা সুস্থ করে। কিছুক্ষণ পর সে বাইরে এসে চিৎকার করতে থাকে। সে বলে, তুমি এখানে আসো, আমার সঙ্গে কথা বলো। তবে চুয়ান না আসলে সে সেখানকার গাছগুলো তুলে ফেলতে থাকে। তখন চুয়ান চলে আসে। চুয়ান বলে, কি হয়েছে? তোমার স্বামীর ভাগ্য আমি ইউনশিকে দিয়ে দিয়েছি, কারণ ওটা আসলে ইউনশিরই, তাই তোমার স্বামী ইউনশির মতো অসুস্থ হয়ে গেছে। আকা বলে, কোনো তো একটা উপায় অবশ্যই আছে, তাই না? চুয়ান বলে, তুমি নিজেকে যদি শেষ করে ফেলো তাহলে আর কোনোই উপায় নেই। এতে সে অবাক হয়ে যায়। এরপর দেখা যায় আকা সেই গাছের কাছে নানকে এনে শুইয়ে দিয়েছে। ব্যাকগ্রাউন্ডে আমাদেরকে বলা হয় চুয়ান তাকে বলেছে সে নিজের জীবনের বিনিময়ে নানের জীবন বাঁচাতে পারবে, তাই আকা এবার এটাই চেষ্টা করতে থাকে।
এরপরে আকা আরো কল্পনা করতে থাকে যে আকা এই সব কিছুই উইউকে বলে দিয়েছে, যে নান তার স্বামী, ইউনশির সাথে তার কি সম্পর্ক, এই সব কিছুই আকা উইউকে বলে দিয়েছে। এখানে সিন কাট হয়ে যায়। পরদিন সকালে দেখা যায় নান একদম সুস্থ আছে। আকা বিছানায় শুয়ে আছে, তবে তার চুল সম্পূর্ণ সাদা হয়ে গেছে। নান উইউকে জিজ্ঞেস করে ওর কি হয়েছে। উইউ বলে আপু উঠলে আপনি জিজ্ঞেস করবেন। এরপরে নান আকার পাশে বসে থাকলে আকার জ্ঞান ফিরে আসে। সে নানকে ভালো দেখে তাকে জড়িয়ে ধরে। নান বলে তোমার চুল কি আমার জন্য সাদা হয়ে গেছে? আকা বলে এটা কোনো ব্যাপার না, তুমি ভালো আছো এটাই যথেষ্ট। নান, আমি আর নিজেকে মিথ্যা কথা বলবো না, আমি তোমার সঙ্গে থাকতে চাই। নান খুশিও হয় আবার অবাকও হয়ে যায়। সে বলে এক রাতের মধ্যে কিভাবে সবকিছু বদলে গেল। আমার মনে হচ্ছে আমি আবারও স্বপ্ন দেখছি। স্বপ্ন ভেঙে গেলে তুমি আবার আমাকে দূরে সরিয়ে দেবে। এরপরে সে নিজের অতীত বলতে শুরু করে। সে বলে সে বাবা মায়ের একমাত্র সন্তান ছিল, কিন্তু তার মা মারা যাওয়ার পর তার বাবা সেটা সহ্য করতে পারেনি, তাই তার বাবা আত্মহত্যা করে নেয়। ওই সময় সে অনেক ছোট ছিল, তাই বাড়িঘর ছেড়ে সে খাবারের জন্য রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতো। এভাবেই একদিন খাবার চুরি করে নেওয়ার পর তাকে অনেক মারধর দেওয়া হয়। ওই সময় আকা এসে তার আঘাতে সে রুমালটা বেঁধে দিয়ে যায়। এরপরে নান সে খাদের উপর গিয়ে বলতে থাকে আমি যদি এখান থেকে ঝাঁপ দিই তাহলে কি আমার সব কষ্ট শেষ হয়ে যাবে? তখনই পেছন থেকে আকা সেখানে আসে। সে বলে তোমার সঙ্গে আবার দেখা হয়ে গেল। নান বলে যে সে আর বাঁচতে চায় না। আকা তখন তাকে তারা দেখায়। সে বলে জীবনে বাঁচার কারণ খুঁজে বের করো, একদিন না একদিন তুমি অবশ্যই বুঝতে পারবে তোমার জীবন কতটা মূল্যবান। তখন সেখানে ফায়ারওয়ার্কস জ্বলতে থাকে। বর্তমানে নান বলে তুমি হয়তো জানতে না ওই দিন আমার জন্মদিন ছিল। ওই দিন আমার জীবনটা বদলে গেছে। এরপর থেকে আমি কষ্ট করে বাঁচার জন্য চেষ্টা করেছি। আমি সরকারি কনস্টেবল হয়েছি, মানুষের অনেক সম্মান অর্জন করেছি। আকা বলে তুমি অনেক ভালো কাজ করেছো। নানির পরে তাকে জড়িয়ে ধরে আর বলে তুমি আমাকে ছেড়ে আর যাবে না তো? আকা কল্পনা করে চুয়ান তাকে বলছিল তোমার জীবন দিয়ে তুমি তোমার স্বামীকে বাঁচাতে পারবে, তবে তুমি যেহেতু ইমমর্টাল তাই কিছুদিন তুমি সময় পাবে। এই পর্যায়ে এসেও তুমি কি তোমার জীবনের বিনিময়ে তোমার স্বামীকে বাঁচাতে চাও? আকা বলে অবশ্যই। চুয়ান বলে পস্তাবে না তো? আকা বলে একদম না। এগুলো মনে করে আকা কাঁদতে থাকে। এরপরে নান যখন বাইরে আসে তখন উইউ তাকে বলে আপু আমাকে বলতে না করেছে, কিন্তু আমি তোমাকে বলছি আপু বাঁচবে না, তাও আবার তোমার জন্য। এরপর সে তাকে সবকিছু খুলে বলে। পরের সিনে দেখা যায় তারা সবাই একসঙ্গে খাবার খেতে বসেছে। তবে আকা যখন একটু খায় তখন সে বুঝতে পারে সে খাবারের টেস্ট হারিয়ে ফেলেছে। ওই লোকটা তাকে বলেছিল যে কয়দিনই তুমি বাঁচবে ওই কয়দিন ধীরে ধীরে তোমার সকল ক্ষমতা নষ্ট হতে থাকবে, আর এরপর তুমি মারা যাবে। নান আর উইউ এই বিষয় বুঝতে পারে। উইউ নানকে আলাদা নিয়ে গেলে নান বলে আমি ওই লোকের সঙ্গে দেখা করতে চাই। উইউ তাকে একটা সিল দেয় যার সাহায্যে সে সেই লোককে খুঁজে পাবে। এরপরে নান চলে আসে ইউনশির কাছে। সে তাকে সবকিছু খুলে বলে। ইউনশি বলে এই জন্যই ও আমার সঙ্গে এত ভালো ব্যবহার করত। নান উঠে তার কাছে ক্ষমা চায়। ইউনশি বলে তুমি এটা কি করছো? নান বলে আমরা স্বামী স্ত্রী, নিজেদের স্বার্থের জন্য তোমাকে অনেক কষ্ট দিয়েছি। ইউনশি অবাক হয়ে বলে স্বামী স্ত্রী? নান বলে আগামী 6 তারিখ আমাদের বিয়ে, তুমি কিন্তু অবশ্যই আসবে। ইউনশি তাকে কংগ্রেচুলেশনস করে। এরপর নান চলে আসে সেই সিল অনুযায়ী চুয়ানের কাছে। সে চুয়ানকে বলতে থাকে একটু চেষ্টা করে দেখুন, যদি আকাকে আপনি বাঁচাতে পারেন। চুয়ান বলে এটা কিছুতেই সম্ভব না। নান বলে তাহলে আমার জীবন আপনি নিয়ে নিন। চুয়ান বলে এই কথা বলা কত সহজ তাই না? তোমার এই জীবনটা বাঁচানোর জন্য যে ও কত কষ্ট করেছে, তারপরও তুমি এই কথা বলছো। এরপরে সে তাকে একটা ওষুধ দেয় আর বলে তোমাদের বিয়ের উপহার হিসেবে এটা ওকে দিয়ে দিও, আমি এর চেয়ে বেশি আর কিছু দিতে পারবো না। নান বাড়িতে আসলে দেখতে পায় আকা চোখে দেখতে পারছে না। আকা বলে তুমি কেন ওই লোকের কাছে গিয়েছিলে? তবে যাই হোক, তুমি ওর কাছে যখন গিয়েছিলে তখন অবশ্যই ও কিছু না কিছু তোমাকে দিয়েছে। নান কল্পনা করে চুয়ান তাকে বলেছে এই ওষুধটা ওকে একদিনের জন্য পুরোপুরি সুস্থ বানিয়ে দেবে। বিয়ে করলে তুমি কালই করো, কারণ ও আর বেশি দিন বাঁচবে না। এরপর পরদিন বিয়ের আয়োজন শুরু হয়। আকাকে বউ সাজানো হয়। উইউ আকাকে সাজানোর সময় অনেক কাজ ছিল। একটু পর সেখানে নান আসে। নানও ভীষণ কাজ ছিল। আকা তার কপালে আঙুল রাখলে হঠাৎ করেই নান দেখতে পায় সে অন্য একটা জায়গায় আছে। তার সেক্রেটারি বলে আরে আপনি এখানে কি করছেন? ওদিকে বিয়ের জন্য সবাই অপেক্ষা করছে, বউ এসে পড়েছে। নান একদম অবাক হয়ে যায়। নান দেখতে পায় তার বাবাও সেখানে এসেছে। ঘরে গেলে সে তার মাকে দেখতে পায়, আর বউ হিসেবে ছিল ম্যাং। তবে নান বুঝতে পারে এটা স্বপ্ন। সে সেখান থেকে বেরিয়ে আসে। তখন বর্তমানেও তার ঘুম ভেঙে যায়। আকা বলে আমি বুঝিনি তুমি যে এত চালাক। আমি ভেবেছিলাম যাওয়ার আগে তোমাকে একটা ভালো স্বপ্ন দিয়ে যাই, যেখানে তোমার বাবা মা বেঁচে আছে, একটা সুন্দর ভদ্র মেয়ে তোমার স্ত্রী হচ্ছে। আমি আসলে তোমার সামনে চলে যেতে চাই না, তাহলে তুমি অনেক কষ্ট পাবে। নান বলে আমাকে অনেক দুর্বল মনে করো না, আমি আজ পর্যন্ত কোনো কিছুতেই কাঁদিনি, আমি অনেক শক্ত।
তবে এরপর আকাশ শুয়ে পড়লে নান কাঁদতে শুরু করে। আকা তখন হাতে তুড়ি বাজালে সেখানে ফায়ারওয়ার্কস জ্বলতে থাকে। নান আকাকে কিস করে। এরপর আকা আবারও তার বুকের উপর শুয়ে পড়ে আর বলে, তুমি কিন্তু কাঁদবে না। এরপরেই আকা মারা যায়। নান কাঁদতে শুরু করে। সে বলে, না, আমি এত শক্ত না, আমি আর পারছি না। আকা যে মারা গেছে সেটা সবাই বুঝতে পারে। তার পরিচিত সবাই কাঁদতে থাকে। পরদিন সকালে নান আকাকে বাইহুয়া লেকে ভাসিয়ে দেয়। এরপরে নান দিনরাত সেই গাছের নিচে পড়ে থাকে। উইউ তখন বলে, আকা আপুর ডেমন, এমনও হতে পারে আপু ফিরে আসতে পারে। এই কথা শুনে নান দৌড়ে গিয়ে আকার একটা স্টোন দেখতে থাকে। এরপরে দিনরাত সে সেটা রক্ষণাবেক্ষণ করে। একদিন দেখানো হয় সেই স্টোনটা জল জল করছে। হয়তো আকা সত্যিই আবার ফিরে আসতে পারে। আর এখানেই এই ড্রামাটি শেষ হয়ে যায়। ড্রামাটি তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই জানিও। অবশ্যই ভিডিওতে লাইক করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।